হুম কল্পনা করুন একটা বিশাল সিনেমার সেট, ঝলমলে আলো আর ক্যামেরা রোল করছে। হ্যাঁ, আর লেন্সের উপাশে কিন্তু শুধু একজন অত্যন্ত কড়া পরিচালক বসে নেই। একদম ঠিক বলেছেন। সেখানে যেন অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে এক শতাব্দীর একটা রাজকীয় ইতিহাস। প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর, পিতামহ রাজ কাপুর আর সুপারস্টার বাবা ঋষি কাপুরের বিশাল ছায়া। বাপরে, বিশাল এক উত্তরাধিকারের চাপ। ঠিক, সেখানে সামান্য একটা শর্ট ভুল হওয়ার মানে কিন্তু শুধু নিজের ক্যারিয়ারের ক্ষতি নয়, এটা যেন একটা ১০০ বছরের পুরনো বলিউড রাজবংশের ইমেজে দাগ লাগানো। হ্যাঁ, মানে দূর থেকে দেখলে মনে হয় বিখ্যাত পরিবারে জন্ম নেওয়া মানেই বুঝি জীবনের লটারিতে জিতে যাওয়া। কিন্তু আজকে আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা যখন দ্য রণবীর কাপুর লেগেসি ফ্রম হেরিটেজ টু আর্টিস্ট্রি শীর্ষক সূত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করব, তখন দেখব রূপালী পর্দার পেছনের বাস্তবতা আসলে কতটা দমবন্ধ করা হতে পারে। একদম। আজকের এই আলোচনা কিন্তু শুধু একজন তারকার জীবনী নয়। আমরা বিশ্লেষণ করব উত্তরাধিকারের চাপ কিভাবে একজন মানুষকে পিষ্ট করতে পারে, আর সেই ধ্বংসস্তূপ থেকে কিভাবে তার নিজস্ব পরিচয়ের জন্ম হয়। ঠিক তাই। আর আমাদের হাতে থাকা গবেষণার নোটগুলো ঘাঁটলে একদম শুরুতেই একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। কোন ব্যাপারটা? ১৯৮২ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া এই ছেলেটির ছোটবেলায় তো কেটেছে আলো আর ক্যামেরার এক পরাবাস্তব জগতে, কিন্তু সূত্র বলছে রণবীর নিজে ছিলেন অত্যন্ত চুপচাপ স্বভাবের। হ্যাঁ, মানে পড়াশোনায় অমনোযোগী একজন মানুষ, আর তার ওপর ছিল বাবা ঋষি কাপুরের কঠোর শাসন। মনস্তত্ত্বের ভাষায় কি এই ব্যাপারটা ব্যাখ্যা করা যায়? এই যে বিশাল একটা বংশের ছায়ায় বড় হওয়া। অবশ্যই। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় আইডেন্টিটি ফোরক্লোজার, মানে পরিচয় বাজেয়াপ্তকরণ আর কি। আচ্ছা, ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। ধরুন, যখন কোনো মানুষ তার পূর্বপুরুষদের তৈরি করা বিশাল এক পরিচয়ের নিচে চাপা পড়ে যায়, তখন অনেক ক্ষেত্রেই সে নিজের জন্য নতুন কোনো পরিচয় খোঁজার চেষ্টাই ছেড়ে দেয়। ওয়াও, সে শুধু ফ্যামিলির ছায়া হয়েই থেকে যায়। একদম তাই। কারণ সমাজের প্রত্যাশার ভার এতটাই বেশি থাকে যে তারা ভাবে নতুন কিছু করার আর দরকার কি। রণবীর কাপুরের ক্ষেত্রে বিষয়টা ছিল আরও চরম। বলিউডের রাজপরিবার বলে কথা। ঠিক, কাপুর বংশের ছেলে হওয়ার কারণে তার কাছে সাধারণ হওয়ার কোনো সুযোগই ছিল না। তাকে শুরু থেকেই একেবারে নিখুঁত হতে হতো। এই বিষয়টা অনেকটা এমন যে ধরুন কোনো বিশ্বখ্যাত শেফের সন্তান হিসেবে আপনি জন্ম নিলেন, তখন সবাই আশা করবে আপনার বানানো প্রথম ডিমভাজিটাও একদম 5 স্টার মানের হবে। দারুণ একটা উপমা দিয়েছেন। আর ঠিক এই মনস্তাত্ত্বিক লড়াইটাকেই আমরা আজকে ব্যবচ্ছেদ করব। তাহলে বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা হলো বলিউডে পা রাখার জন্য তিনি কিন্তু সোজা ক্যামেরার সামনে এসে দাঁড়াননি। হ্যাঁ, তিনি তো নিউ ইয়র্কে চলে গিয়েছিলেন। ঠিক, নিউ ইয়র্কে গিয়ে রীতিমতো সিনেমা বানানো, এডিটিং আর পরিচালনার উপর পড়াশোনা করেছেন। ভারতে ফিরে সঞ্জয় লীলা বানসালির ব্ল্যাক সিনেমায় স্পট বয় থেকে শুরু করে সহকারী পরিচালক হিসেবে অমানুষিক পরিশ্রম করেছেন। হ্যাঁ, ফ্লোর পরিষ্কার করা থেকে শুরু করে সব কাজ করেছেন। তো আমার কাছে তো মনে হচ্ছে এটা আসলে ক্যামেরার সামনে দাঁড়ানোর এক ধরনের তীব্র ভীতি থেকে পালানোর চেষ্টা। কাপুর পরিবারের ছেলে হওয়ার চাপটা কি এতটাই বেশি যে তিনি পর্দার পেছনে লুকিয়ে থাকতে চাইছিলেন? বাইরে থেকে দেখলে সেটা মনে হওয়াটাই খুব স্বাভাবিক। একজন অন্তর্মুখী মানুষের জন্য ওই বিশাল স্পটলাইটের নিচে দাঁড়ানোটা ভীতিকর হতে বাধ্য। হ্যাঁ, সেটাই তো। কিন্তু তার পরবর্তী ক্যারিয়ারের গ্রাফের দিকে তাকালে বোঝা যায় এটা মোটেও পালানো ছিল না। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, এটা ছিল এক ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিং উল্টো দিক থেকে কাজ শেখা। একদম। ক্যামেরার পেছনের কাজ, যেমন ধরুন এডিটিং বা পরিচালনার মাধ্যমে তিনি মূলত সিনেমার ব্যাকরণটা আয়ত্ত করছিলেন। আচ্ছা, বুঝতে পারছি। একজন অভিনেতা যখন এডিটিং বোঝেন, তখন তিনি জানেন ঠিক কোন এক্সপ্রেশনটা কত সেকেন্ড ধরে রাখতে হবে, কখন কাট হবে। হ্যাঁ, কারণ বিখ্যাত পরিবারের সন্তান হিসেবে তিনি তো জানতেন যে প্রথম সুযোগটা খুব সহজেই পাবেন। ঠিক। কিন্তু সেই সুযোগটা পাওয়ার পর নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারলে তো দর্শক তাকে ছুঁড়ে ফেলবে। শর্টকাট না নিয়ে ভিত্তির উপর কাজ করাটা তার দূরদর্শিতার প্রমাণ। ভিত মজবুত না হলে তো বড় বাড়ি দাঁড়ায় না। এই স্ট্র্যাটেজিটা অনেকটা ওই 5 স্টার রেস্টুরেন্টের উত্তরাধিকারীর মতোই, যে সরাসরি প্রধান শেফের পদ দখল না করে আগে সাপ্লাই চেন, বাজার করা আর থালা বাসন ধোয়ার কাজ শিখছে। হ্যাঁ, যাতে পুরো সিস্টেমের নারী নক্ষত্র তার জানা থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই অমানসিক প্রস্তুতি আর এত মজবুত ভীত কিন্তু তাকে প্রথম ধাক্কা থেকে বাঁচাতে পারেনি। 2007 সালে সেই কুখ্যাত ডেবিউ। হ্যাঁ, 2007 সালে সেই সঞ্জয় লীলা বানসালির মতো বিশাল পরিচালকের হাত ধরে সাওয়ারিয়া মুক্তি পেল। কাপুর বংশের নতুন রক্ত, বিশাল ক্যানভাসের সিনেমা। বক্স অফিসে তো রীতিমতো ঝড় ওঠার কথা ছিল। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। সিনেমাটা বক্স অফিসে সুপার ফ্লপ হলো। আমি বলতে চাইছি,
এত বড় একটা ধাক্কা একটা নতুন ছেলের জন্য তো কেরিয়ার ধ্বংসকারী হতে পারত। এই ব্যর্থতাটা বলিউডের ইতিহাসে একটা কেস স্টাডি হয়ে আছে। তবে এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই বিশাল ব্যর্থতাটাই রণবীর কাপুরের জন্য শাপে বর হয়েছিল। শাপে বর মানে এত বড় একটা সুপার ফ্লপ কিভাবে ভালো কিছু হতে পারে? একটু ভেবে দেখুন, যদি সাভারিয়া সুপারহিট হতো তাহলে কি হতো? সবাই তাকে হয়তো পরবর্তী সুপারস্টার রোম্যান্টিক হিরো হিসেবে মেনে নিত। ঠিক, তিনি চিরকালের জন্য ওই লার্জার দ্যান লাইফ বা অতি মানবীয় রোম্যান্টিক হিরোর খোলসে আটকা পড়ে যেতেন। বলিউড তাকে পরবর্তী ঋষি কাপুর হিসেবে ব্র্যান্ডিং করে ফেলত। আরে তাই তো। কিন্তু এই চরম ফ্লপ তার চারপাশের ওই কাপুর আর্মার বা বংশগত সুরক্ষা কবচটাকে পুরোপুরি গুড়িয়ে দিল। এই ব্যর্থতা তাকে মুক্তি দিয়েছিল আসলে। তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে এখন শূন্য থেকে শুরু করতে হবে। ঠিক এই জায়গাটাতেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। ব্যর্থতা তাকে মুক্তি দিয়েছিল বলেই কি আমরা এরপর তার কাজের ধরনে একটা আমূল পরিবর্তন দেখতে পাই? একদম, কারণ সাবরিয়ার পর তিনি চিরাচরিত নায়কের চরিত্রগুলো বাতিল করতে শুরু করলেন। হ্যাঁ, তিনি এমন সব চরিত্র বাছতে শুরু করলেন যারা মূলত ব্যর্থ, দিগ্ভ্রান্ত এবং খুব সাধারণ। ওয়েক আপ সিডের কথাই ধরা যাক। হ্যাঁ, সিড চরিত্রটা তো কোনোভাবেই হিরো নয়। একদম না। সে পড়াশোনায় খারাপ, তার জীবনের কোনো লক্ষ্য নেই, সে অলস। আমাদের চারপাশে থাকা অসংখ্য সাধারণ তরুণের প্রতিচ্ছবি। এই সিনেমাটা এক ধাক্কায় তাকে সাধারণ দর্শকদের খুব কাছের মানুষ করে তুলল। এরপরেই তো এলো আজও প্রেমকে গজব কাহানির মতো হালকা মেজাজের দারুণ সব কমেডি। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিস্ফোরণটা ঘটল রকস্টার সিনেমায় এসে। রকস্টার সিনেমার জর্ডান চরিত্রটি হল তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এখানে একটা বড় বৈপরীত্য আছে। বৈপরীত্যটা কেমন? রণবীর নিজে বড় হয়েছেন চরম বিলাসবহুল পরিবেশে, মুম্বাইয়ের অভিজাত এলাকায়। অন্যদিকে জর্ডান হল এমন এক চরিত্র যার ভেতরে ধ্বংসাত্মক রাগ, তীব্র যন্ত্রণা আর পাগলামি। সত্যি, একজন অভিজাত পরিবারের অন্তর্মুখী ছেলে কিভাবে পর্দার সামনে এই বন্য আদিম যন্ত্রণাকে ফুটিয়ে তুললেন? অভিনয়ে এটাকে বলা হয় ইমোশনাল ট্রান্সলেশন বা আবেগের অনুবাদ। নিজের জীবনের ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন, বংশের নামের বিশাল চাপ আর প্রথম সিনেমার চরম ব্যর্থতার যে লুক্কায়িত ক্ষোভ ছিল, এই সব কিছুকে তিনি জর্ডান চরিত্রের যন্ত্রণার সাথে মিলিয়ে দিয়েছিলেন। ওয়াও! মানে দর্শক যখন জর্ডানকে পর্দায় চিৎকার করতে দেখছিল, তারা আসলে একজন অভিনেতার নিজের ভেতরের লড়াইটাকেই অনুভব করছিল। একদম ঠিক। এই সিনেমাটি প্রমাণ করে যে তিনি শুধু বাবা মায়ের দেওয়া চেহারা নিয়ে আসেননি, তিনি একজন নিজস্ব ভয়েস বা স্বর তৈরি করতে পেরেছেন। আর এই নিজের ভয়েসটা খুঁজে পাওয়ার পর তার ক্যারিয়ারের গ্রাফটা আমার কাছে একটা ভেঞ্চার ক্যাপিটাল পোর্টফোলিওর মতো মনে হয়। ভেঞ্চার ক্যাপিটাল পোর্টফোলিও, দারুণ বলেছেন তো। ব্যাপারটা কিভাবে মেলাচ্ছেন? মানে ধরুন, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা যেমন কিছু নিরাপদ ব্লু চিপ স্টকে বিনিয়োগ করে মূলধন সুরক্ষিত রাখে, ঠিক তেমনি রণবীর ইয়ে জওয়ানি হে দিওয়ানির মতো নিশ্চিত ব্লকবাস্টার হেড সিনেমায় কাজ করলেন। হ্যাঁ, যা একটা পুরো প্রজন্মের অনুভূতিকে ধারণ করেছিল। ঠিক। আর এই সিনেমাগুলো তাকে সেই মূলধন বা লেভারেজ দিয়েছিল যা ব্যবহার করে তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হাই রিস্ক প্রজেক্টে হাত দিতে পেরেছিলেন। আর সেই ঝুঁকির সবচেয়ে বড় উদাহরণ হল বার্ফি। হ্যাঁ, মূলধারার বলিউডে যেখানে ভারী সংলাপ আর মাসালা ড্রামা ছাড়া সিনেমা চলে না, সেখানে বোবা ও বধির একটা চরিত্রে অভিনয় করাটা তো প্রায় আত্মঘাতী একটা সিদ্ধান্ত ছিল। একদমই। বার্ফি ছিল অভিনয়ের মেকানিক্স বা কৌশল নিয়ে একটা মাস্টার ক্লাস। মানে কোনো সংলাপ ছাড়াই দর্শকদের কাঁদানো আর হাসানো। হ্যাঁ, যখন একজন অভিনেতার কাছে সংলাপ থাকে না, তখন তার কাছে আবেগ প্রকাশের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় তার শরীরী ভাষা, চোখের চাহনি আর টাইমিং। ঠিক। রণবীর এখানে চার্লি চ্যাপলিন বা বাস্টা কিটনের মতো ফিজিক্যাল কমেডির কৌশলগুলো অত্যন্ত নিপুণভাবে ব্যবহার করেছিলেন। এটা কিন্তু কোনো সাধারণ নায়কের কাজ নয়, এটা একজন আপাদমস্তক শিল্পীর কাজ। কিন্তু ওই যে আপনি ভেঞ্চার ক্যাপিটাল পোর্টফোলিওর কথা বললেন, সেই পোর্টফোলিওকে তো সব স্টার্টআপ সফল হয় না। না, তা তো হয়ই না। এই নতুন কিছু করার অদম্য চেষ্টার কারণেই তাকে চরম ব্যর্থতারও শিকার হতে হয়েছে। হ্যাঁ, বম্বে ভেলভেট এবং জাগ্গা জাসুসের মতো সিনেমাগুলোতে চরম আর্থিক এবং সমালোচনামূলক ব্যর্থতা। এই ব্যর্থতাগুলো কিন্তু অনিবার্য ছিল। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? যখন তার কাছে ইয়ে জওয়ানি হে দিওয়ানির মতো নিশ্চিত সাফল্যের ফর্মুলা ছিল, তখন জাগ্গা জাসুসের মতো অদ্ভুত এবং ঝুঁকিপূর্ণ প্রজেক্টে কেন হাত দিতে হলো? আর সেটা তো তিনি নিজেই প্রযোজনা করেছিলেন। যে কোনো সৃজনশীল শিল্পে এই ফ্লপগুলোকে আসলে ব্যর্থতা হিসেবে দেখা উচিত নয়। এগুলো হলো ইনোভেশন ট্যাক্স। ইনোভেশন ট্যাক্স মানে নতুন কিছু করার মাশুল। হ্যাঁ, নতুন কিছু আবিষ্কারের জন্য দেওয়া গবেষণা ও উন্নয়নের কর।
একজন শিল্পী যখন তার কমফর্ট জোন বা নিরাপদ গণ্ডি থেকে বেরিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেন তখন তাকে এই ট্যাক্স দিতেই হয়। মানে ঝুঁকি না নিলে কোনো শিল্পের বিকাশ সম্ভব নয়। একদম। জগ্গা জাসুস ছিল একটা মিউজিক্যাল অ্যাডভেঞ্চার, যা বলিউডের জন্য একেবারেই নতুন একটা জনরা। সেটা বক্স অফিসে চলেনি ঠিকই, কিন্তু এই ধরনের ঝুঁকি না নিলে শিল্পের মৃত্যু ঘটে। ঠিক। তিনি যদি ওই ঝুঁকিগুলো না নিতেন তাহলে হয়তো আমরা সঞ্জুর মতো আর একটা মাস্টারপিস পেতাম না। আরে হ্যাঁ, সঞ্জুর প্রসঙ্গটা যখন এলোই তখন এখানকার একটা বিতর্ক নিয়ে কথা বলা খুব জরুরি। কোন বিতর্কটা? অনেকেই বলেন সঞ্জুতে তিনি কেবল সঞ্জয় দত্তের অসাধারণ মিমিক্রি বা নকল করেছেন। এটা একটা সাধারণ ভুল ধারণা। কারণ আমাদের সূত্রগুলো বলছে এটা মিমিক্রির চেয়ে অনেক গভীর কিছু ছিল। একজন মানুষের হাঁটা চলা, গলার স্বর নকল করা এক জিনিস, কিন্তু তার জীবনের অন্ধকার অধ্যায়, তার আসক্তি, তার হতাশা, এগুলোকে নিজের মধ্যে ধারণ করাটা নিশ্চয়ই শুধু নকল করে সম্ভব নয়। ঠিক। মিমিক্রি কেবল বহিরাঙ্গকে স্পর্শ করে, কিন্তু মেথড অ্যাক্টিং একটা চরিত্রের আত্মাকে ধারণ করে। রণবীর সঞ্জুতে শুধু সঞ্জয় দত্তের মতো হাঁটেননি, তিনি সেই মানুষটার মনস্তাত্ত্বিক ভাঙ্গনটাকে ক্যামেরার সামনে তুলে এনেছিলেন। ওই যে আমরা আগে ইমোশনাল ট্রান্সলেশনের কথা বললাম, এটা ছিল তারই আরেকটা চূড়ান্ত রূপ। একদম। আর এই পর্যায়ে আসতে একজন অভিনেতাকে কতটা মানসিক স্থিরতার মধ্যে দিয়ে যেতে হয় সেটা আমরা তার ব্যক্তিগত জীবনের বিবর্তনের দিকে তাকালেই বুঝতে পারি। সত্যি বলতে এই ব্যক্তিগত জীবনের দিকটা খুব অদ্ভুত। একটা লম্বা সময় ধরে রণবীর কাপুরের কাজ নিয়ে যতটা না আলোচনা হতো, তার চেয়ে শতগুণ বেশি চর্চা হতো তার প্রেম জীবন নিয়ে। হ্যাঁ, মিডিয়া তো সারাক্ষণ তাকে নিয়ে মেতে থাকত। দীপিকা পাডুকোন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফের মতো শীর্ষ তারকাদের সাথে তার সম্পর্ক, ব্রেকআপ, এগুলো গসিপ ম্যাগাজিন থেকে শুরু করে চায়ের আড্ডা, সব জায়গার প্রধান খোরাক ছিল। সারাক্ষণ পাপারাজ্জিদের ক্যামেরার লেন্স তাকে তাড়া করে বেড়াত। এই ক্রমাগত নজরদারি তো যে কোনো মানুষের স্নায়ুর উপর চরম চাপ ফেলার কথা। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। মনস্তত্ত্বের ভাষায় একে বলা হয় কগনিটিভ ওভারলোড বা মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ। মানে যখন ব্যক্তিগত জীবনের কোনো প্রাইভেসি থাকে না। হ্যাঁ, যখন একজন শিল্পীর ব্যক্তিগত জীবন একটা পাবলিক স্পেকটেকল বা জনতার বিনোদনের বস্তুতে পরিণত হয়, তখন তার সৃজনশীলতার ব্যাটারি খুব দ্রুত শেষ হতে থাকে। ফোকাস ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক। প্রতিনিয়ত পত্রিকার শিরোনামে থাকার এই চাপ মানসিক শান্তিতে মারাত্মক ব্যাঘাত ঘটায়। রণবীরের কেরিয়ারের ওই নির্দিষ্ট সময়ের অস্থিরতাগুলো, তার বক্স অফিসে একের পর এক হোঁচট খাওয়া, এগুলো আসলে তার ব্যক্তিগত জীবনের সেই চরম বিশৃঙ্খলারই একটা প্রতিফলন ছিল। কিন্তু দেখুন, এই বিশৃঙ্খল অধ্যায়ের পর আমরা একটা অসাধারণ পরিবর্তন দেখতে পাই। আমাদের সূত্রগুলো স্পষ্টতই নির্দেশ করছে যে আলিয়া ভাটকে বিয়ে করার পর তার জীবনে একটা অভাবনীয় স্থিরতা এসেছে। হ্যাঁ, তিনি এখন অনেক বেশি পরিপক্ক। এখন তিনি কেবল একজন অভিনেতাই নন, একজন দায়িত্বশীল স্বামী এবং বাবা। তিনি কাজ আর পরিবার দুটোই অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সামলাচ্ছেন। আর এই পরিপক্কতার সবচেয়ে বড় প্রমাণ হল ২০২২ সালে ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা সিনেমার বিশাল সাফল্য। প্রায় 5 বছর ধরে এই সিনেমার কাজ চলেছে। এত লম্বা সময় ধরে একটা মাত্র প্রজেক্টের উপর ফোকাস ধরে রাখা তো চারটিখানি কথা নয়। এটি যেন একটা ধ্রুপদী গল্পের মতো, যেখানে নায়ক অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে থিতু হয় এবং দ্বিগুণ শক্তিতে ফিরে এসে জয়লাভ করে। এখানে অ্যাব্রাহাম ম্যাসলোর হায়ারার্কি অফ নিডস বা চাহিদার ক্রমোচ্চ স্তরের তত্ত্বটা খুব চমৎকারভাবে মিলে যায়। আচ্ছা, সেটা কিভাবে? একজন মানুষের যখন বেস বা ভিত্তিমূল, অর্থাৎ তার ব্যক্তিগত এবং মানসিক জীবন স্থিতিশীল থাকে, তখনই সে আত্ম উপলব্ধি বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে। ওয়াও, মানে মন শান্ত থাকলে কাজেও মনোযোগ দেয়া যায়। একদম। ব্রহ্মাস্ত্র মতো একটা ভিএফএক্স নির্ভর লার্জ স্কেল ফ্যান্টাসি সিনেমায় অভিনয়ের জন্য যে অগাধ ধৈর্য আর মনোযোগের প্রয়োজন ছিল, সেটা সম্ভব হয়েছিল কারণ রণবীর শেষমেশ একটা নিরাপদ এবং শান্ত মানসিক আশ্রয়ের খোঁজ পেয়েছিলেন। এই স্থিতিশীলতা তাকে পেশাগত দীর্ঘায়ু এবং নতুন করে ঝুঁকি নেওয়ার শক্তি জুগিয়েছে। ঠিক, যে লড়াই ছাড়ে না সে ঠিকই ফিরে আসে। তাহলে এই পুরো যাত্রাটাকে যদি আমরা একসাথে মেলাই, শুরু হয়েছিল একটা বিশাল পরিবারের পদবীর ভার দিয়ে, এরপর এলো প্রথম কাজের চূড়ান্ত ব্যর্থতা, তারপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে নিজের স্বর খুঁজে পাওয়া। হ্যাঁ, ক্রমাগত ঝুঁকি নেওয়া, ব্যক্তিগত জীবনের ঝড় সামলানো এবং পরিশেষে নিজের একটা সাম্রাজ্য তৈরি করা। এই সূত্রগুলো আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে জন্ম বা উত্তরাধিকার কোনো মানুষের আসল পরিচয় নির্ধারণ করে না, বরং নিজের কাজই হলো আসল পরিচয়। একদম সঠিক বিশ্লেষণ। আর এই পুরো আলোচনাটার সার্বজনীন প্রাসঙ্গিকতা ঠিক এখানেই। মানে যারা আমাদের শুনছেন তাদের জন্য। হ্যাঁ,
আমাদের সমাজ ব্যবস্থায় অসংখ্য মানুষ আছেন যারা তাদের পরিবার, সমাজ বা চারপাশের মানুষের আকাশছোঁয়া প্রত্যাশার চাপে পিষ্ট হচ্ছেন। রণবীর কাপুরের এই যাত্রা তাদের জন্য একটা বিশাল শিক্ষা হতে পারে। ঠিক, এটি শেখায় যে প্রত্যাশার চাপ থেকে পালিয়ে না গিয়ে, শর্টকাট না খুঁজে নীরবে নিজের ভিত মজবুত করতে হয়। আর ব্যর্থতা মানেই যে সব শেষ নয়, ধৈর্য আর পরিশ্রমের সমন্বয়ে সফলতা ঠিকই ধরা দেয়, সেটাও আমরা দেখলাম। আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। রণবীর কাপুরের এই স্টারকিড থেকে প্রকৃত অভিনেতা হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প নিয়ে অনেক কিছুই বিশ্লেষণ করা হলো। কিন্তু বিদায় নেওয়ার আগে আমি এমন একটি বিষয় নিয়ে একটু ভাবতে চাই, যা হয়তো আমরা সচরাচর এড়িয়ে যাই। বলুন, শুনি। আমরা দেখলাম যে তিনি নিজের যোগ্যতায় আজকের এই অবস্থান তৈরি করেছেন। কিন্তু এই পুরো গল্পের দিকে তাকিয়ে একটা প্রশ্ন কি মাথায় আসে না? জন্মগত অধিকার বা সুবিধা কি আসলেই সবসময় একটা আশীর্বাদ? খুব গভীর একটা প্রশ্ন। নাকি এটি এমন এক অদৃশ্য খাঁচা, যে খাঁচা ভেঙে নিজের সত্যিকারের পরিচয় তৈরি করার জন্য একজন মানুষকে প্রথমেই হোঁচট খেতে হয় এবং চরম ব্যর্থতার স্বাদ গ্রহণ করতে হয়? হয়তো ওই হোঁচটটাই তাকে মনে করিয়ে দেয় যে অন্যের তৈরি করা প্রাসাদে থাকার চেয়ে নিজের পরিশ্রমে তৈরি করা পরিচয়ের শান্তি অনেক বেশি। এই প্রশ্নটা নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন আর নিজের পরিচয় তৈরি করার এই নিরন্তর লড়াইটা চালিয়ে যাবেন।